আমার নাম শশী। তোমাকে আমার স্ত্রী হিসেবে আমার সাথে পুরো 10 দিন কাটাতে হবে। আমি তোমার বোনের চিকিৎসার পুরো খরচ বহন করব। আমার কথা শুনে সেই সহজ সরল মেয়েটি পাথরের মতো জমে গিয়ে বসেছিল। তার চোখ বন্ধ ছিল। সে কাঁদতে কাঁদতে বলছিল যে আমি একজন বিধবা। তখন আমি হাসতে হাসতে বললাম, এই বিয়েটা শুধুমাত্র লোক দেখানো হবে। এমনিতেই আমার তোমার প্রতি কোনো আগ্রহ নেই। আমার এই শর্তে মেয়েটি বাধ্য হয়ে আমার কথা মেনে নিয়েছিল, আর পরের দিন আমাদের বিয়ে হলো। কিন্তু যখন 2 দিন পর আমি কোনো জরুরি কাজে ঘরে ঢুকলাম, তখন দেখলাম মেয়েটি চোখ বন্ধ করে 2 হাত জড়ো করে প্রার্থনা করছে। প্রথমবার তাকে প্রার্থনা করতে দেখে না জানি কেন আমার তার ওপর মায়া হলো। আমার পা আপনা আপনি পিছিয়ে গেল। আমি মুচকি হাসলাম আর মনে মনে বললাম, ইন্টারেস্টিং। কারণ প্রার্থনা করার সময় তাকে আরও বেশি সুন্দর লাগছিল। আমার বাবার শেষ কথাগুলো আজও আমার কানে বাজছিল। তিনি হাসপাতালের বিছানায় শুয়েছিলেন, খুব দুর্বল অবস্থায় নিঃশ্বাস নিচ্ছিলেন। তিনি আমার চোখের দিকে তাকিয়ে বলেছিলেন, শিবা, যদি তুমি 10 দিনের মধ্যে বিয়ে না করো, তবে আমি আমার বাড়ি বা সম্পত্তির কিছুই তোমার নামে করব না, বরং সব কিছু অনাথ আশ্রমে দান করে দেব। আমি চুপ করেছিলাম, ঠোঁট বন্ধ করে আমি মাথা নিচু করে নিয়েছিলাম। আমি ছোটবেলা থেকেই বাবাকে চিনতাম। তার বলা প্রতিটি শব্দ যেন পাথরের ওপর খোদাই করা লকিরের মতো ছিল। তার প্রতিটি সিদ্ধান্ত একদম পাকা হতো। কিন্তু তার এই সিদ্ধান্ত আমাকে এমন এক শিকলে বেঁধে ফেলেছিল যার চাবি আমার হাতে ছিল না। আমি বাইরে বেরিয়ে সিগারেট ধরালাম এবং পকেট থেকে মোবাইল বের করলাম। পূজাকে ফোন করলাম। সেই পূজা যার সাথে গত বছরই আমার বাগদান হয়েছিল, আমার কলেজ ফ্রেন্ড এবং আমার প্রথম ভালোবাসা। আমরা দুজনে একসঙ্গে অনেক স্বপ্ন দেখেছিলাম। আমাদের দুজনেরই অনেক বড় বড় স্বপ্ন ছিল। আমি তাকে ফোন করলাম, রিং হচ্ছিল। দ্বিতীয় রিং হতেই সে ফোনটা রিসিভ করলো। তার আওয়াজ ভেসে এলো। সে বলল, হ্যালো শশী, কি হয়েছে? শরীর ঠিক আছে তো তোমার বাবার? আমি বললাম, পূজা, আমাকে তোমার সাথে একটা খুব জরুরি কথা বলতে হবে এখনই, এবং এই মুহূর্তেই আমাকে তোমাকে বিয়ে করতে হবে, মাত্র 8 থেকে 10 দিনের মধ্যে। এটা আমার বাবার উইল বা শেষ ইচ্ছা। এক মুহূর্তের জন্য ওপাশ থেকে নিস্তব্ধতা নেমে এলো। তারপর কিছুক্ষণ পর হাসির শব্দ শোনা গেল। পূজা হাসতে হাসতে বলতে লাগলো, শশী, এইসব নাটক করা বন্ধ করো। আমাকে কাল অস্ট্রেলিয়া যেতে হবে, 1 সপ্তাহ পর ফিরে আসছি। তখন আরামসে বিয়ে করব। সম্পত্তির আর কি আছে? তুমি তো তোমার বাবার একমাত্র ছেলে, সব তো তোমারই হবে। আমি কড়া ভাষায় বললাম, তুমি কি পাগল হয়ে গেছো? আমার কথা সিরিয়াসলি কেন নিচ্ছ না? আমি মজা করছি না। যদি 8 থেকে 10 দিনের মধ্যে আমাদের বিয়ে না হয়, তবে সব শেষ হয়ে যাবে। সে বলল, তাহলে কি আমার সাথেই বিয়ে করা জরুরি? তোমার যদি এতই তাড়াহুড়ো থাকে, তবে অন্য কারোর সাথে বিয়ে করে নাও। 8 বা 10 দিনের জন্য লোক দেখানো বিয়েই করে নাও কারোর সাথে। আমার এমনিতেই তামাশা বা নাটক একদম পছন্দ নয়। আমি এইসব ঝামেলার মধ্যে পড়তে চাই না। এতটুকু বলেই সে ফোনটা কেটে দিল। আমি মোবাইলের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস নিলাম। ও জানে যে এটা আমার বাবার শেষ ইচ্ছা, তবুও সে না করে দিল। হয়তো ও ভেবেছিল আমি মজা করছি, অথবা হয়তো ওর বিশ্বাসই হচ্ছিল না যে আমি ওকে ছাড়া কিছু করব না। কিন্তু আমি যে কোনো কিছুই করতে পারতাম। আসলে পরিস্থিতিটাই তখন এমন হয়ে গিয়েছিল, এবং আমি সেটা করেও ফেললাম। সেই সন্ধ্যায় আমি আইনিভাবে উকিলের সাথে কথা বললাম, যাতে তিনি একটা কন্ট্রাক্ট পেপার বা চুক্তিনামা তৈরি করেন। তাতে ডিভোর্সের কাগজও থাকতে হবে। 10 দিনের বিয়ে, ব্যাস, শুধু এবং শুধুমাত্র 10 দিনের জন্য। এরপর যার সাথে আমার বিয়ে হবে সে যা খুশি করতে পারবে, ডিভোর্স নিতে চাইলে বা আলাদা হতে চাইলে যা খুশি। কিন্তু আমার উদ্দেশ্য ছিল শুধুমাত্র বাবার উইল বা শর্ত পূরণ করা। কিন্তু সমস্যা ছিল একটাই, মেয়েটি কে হবে? কোন মেয়ে এমন শর্তে রাজি হবে? কে এমন মেয়ে হবে যে আমার সাথে মাত্র 8 বা 10 দিনের জন্য বিয়ে করবে? আমি এমন এক এজেন্সির সাথে যোগাযোগ করলাম যারা দাবি করতো যে তারা কিছু অসহায় মানুষের বিয়ে করায়। পরের দিন সকালে আমি নিজের বিয়ের শেরওয়ানি নিজেই পছন্দ করলাম। কোনো জাঁকজমক ছিল না, শুধুমাত্র একটা নিয়ম ছিল, যেখানে আমি বর এবং মাত্র কিছুদিনের জন্যই বিয়ে করতে যাচ্ছি। কিন্তু মনের ভেতর কোথাও একটা অদ্ভুত অস্বস্তি ছিল। সেই অস্বস্তি যা না ছিল কোনো ইচ্ছে, না ছিল ভালোবাসা, শুধুমাত্র দায়িত্বের বোঝা ছিল, যা আমি নিজেই নিজের কাঁধে তুলে নিয়েছিলাম। অবশেষে কনের ব্যবস্থা হয়ে গিয়েছিল। গাড়িতে বসতেই আমার কাছে ফোন এলো। উকিল বললেন যে সব কাগজপত্র তৈরি আছে, আপনি যখন চাইবেন রেজিস্ট্রার অফিসে এসে কোর্ট ম্যারেজ করতে পারেন। আমি গভীর শ্বাস নিলাম এবং বললাম, ঠিক আছে, আমি আসছি। বিয়েটা কোনো মন্দির, ম্যারেজ হল
কিংবা বাড়ি থেকে হচ্ছিল না, বরং কোর্ট ম্যারেজ হচ্ছিল। এটা আমারই ইচ্ছে ছিল, একটা পুরনো গেস্ট হাউস যেখানে কম আলো থাকবে, সাক্ষী থাকবে, কিন্তু তা আর হলো না। আমাকে রেজিস্ট্রারের অফিসে গিয়ে কোর্ট ম্যারেজ করতে হলো। আমি সেখানে তাকে প্রথমবার দেখলাম, যে কিনা ছিপছিপে ফর্সা রঙের এবং লম্বা চুলের অধিকারী ছিল। সে নীল গোলাপি রঙের একটা সালোয়ার কামিজ পরেছিল। ওড়না দিয়ে তার কাঁধ ঢাকা ছিল না। না হাতে মেহেন্দি ছিল, না মুখে কোনো মেকআপ ছিল, আর না চোখে কোনো খুশি ছিল। কিন্তু এসব সত্ত্বেও তার মধ্যে একটা গাম্ভীর্য বা স্থিরতা ছিল, যেন কেউ সব কিছু হেরে গিয়েও নিজের কাছে হারেনি। আমি তার দিক থেকে নজর সরিয়ে নিলাম। মনে হলো বুকের ভেতর কিছু একটা জ্বলে উঠল, কিন্তু সঙ্গে সঙ্গে নিভেও গেল। আমার 4 বন্ধু সাক্ষী হলো। প্রথমে সে কাগজে সই করার জন্য কলমটা হাতে নিয়েছিল। তার হাত কাঁপছিল। তারপর কলমটা আমাকে দেওয়া হলো। আমিও সই করে দিলাম। বিয়ে শেষ হলে আমি কাগজগুলো নিজের কাছে রেখে দিলাম। সব কিছু এত নিস্তব্ধতায় হলো, যেন আমাদের দুজনের মধ্যে কোনো সম্পর্ক তৈরি হচ্ছে না, বরং শেষ হচ্ছে। বিয়ের ঠিক পরেই আমি বাইরে এসে মোবাইল বের করলাম এবং হাসপাতালে ফোন করে দিলাম। অঞ্জলির বোনের চিকিৎসা শুরু করাতে হবে। আমি কথা দিয়ে কথা না রাখার মানুষ নই। ফোনে ডাক্তারের সাথে কথা বললাম। বাচ্চাটির নাম পুনম। ফাইল রেডি করে রাখুন, আজই আপনাদের হাসপাতালে তাকে ভর্তি করাচ্ছি। ওদিকে অঞ্জলিকে কাজের মেয়েটি আমার বাড়ির গেস্টরুম পর্যন্ত পৌঁছে দিয়েছিল। ওকে তো আমি একা রাখতে চেয়েছিলাম, তাই আমি জেনে বুঝেই ওকে বাড়ির একটা আলাদা অংশ দিয়েছিলাম। কারণ এই বিয়েটা যেমনটা আমি বলেছিলাম শুধুমাত্র একটা লোক দেখানো বিয়েই ছিল। দুপুরের সময় অঞ্জলি খাবার খাচ্ছিল না। কাজের মেয়েটি এসে জানালো যে মালিক, ওই মেয়েটি কিছুই খাচ্ছে না, শুধু পূজা পাঠ করছে। আমি বললাম করতে দাও, তার সাথে জেদ করার কোনো দরকার নেই। ও নিজেই 8 বা 10 দিনে শিখে যাবে যে এখানকার নিয়মকানুন কী। সেই রাতে আমি নিজের ঘরে ছিলাম, ফাইলের মধ্যে ডুবেছিলাম। কিন্তু আমার মাথায় একটা বিষয় ঘুরছিল, যে অঞ্জলির বাবা মা সম্পর্কে আমি কিছুই জানতাম না। সে কোনো উল্লেখ করেনি, মাও ছিল না, শুধু একটা বোন ছিল পুনম। সেও জীবন আর মৃত্যুর মাঝখানে লড়াই করছে। ওকে দেখে মনে হতো যে এই মেয়েটি কোনো এক বিশাল নরকের মধ্যে দিয়ে পার হয়ে এসেছে। কিন্তু তারপর আমি নিজেকে বোঝাতাম যে আমার এই সব ভেবে কী লাভ। ওর পরিবার বা ওর ব্যক্তিগত জীবনের সাথে আমার কী লেনদেন? এটা তো একটা চুক্তি, তাই না? আমার তো ওর জীবন নিয়ে কোনো মাথা ব্যথা থাকা উচিত নয়, আর ওর আমার জীবন নিয়ে কোনো মাথা ব্যথা থাকা উচিত নয়। পরের দিন সকালে আমি নাস্তার টেবিলে ছিলাম। টেবিলে একটা চিঠি রাখা ছিল। তাতে লেখা ছিল, শশী, আমাদের বিয়ে হয়ে গেছে। আমাদের বিয়েটা আইনত বৈধ। ওপরওয়ালা আমাদের সাক্ষী। আমি আমার ভগবানের কাছে অনেক প্রার্থনা করি এবং তার কাছে কৃতজ্ঞ থাকব। তিনি আমাকে আপনার মতো জীবনসঙ্গী দিয়েছেন। আমি তার এই চিঠি পড়ে অবাক হয়ে গেলাম। এটা আমাকে পরিষ্কার বুঝিয়ে দিচ্ছিল যে সে এই বিয়েটা নিয়ে অনেক বেশি সিরিয়াস। সে এটাকে চুক্তির বিয়ে বা কন্ট্রাক্ট ম্যারেজ ভাবছে না। আমি সেই কাগজ অর্থাৎ চিঠিটা পকেটে রেখে দিলাম। না জানি কেন তৃতীয় দিন আমি হাসপাতালে গিয়ে অঞ্জলির বোন পুনমের সাথে দেখা করলাম। সে খুবই দুর্বল ছিল, অল্প বয়সের মেয়ে, কিন্তু আমাকে দেখে যখন হাসলো তখন আমার ভালো লাগলো। আমি বললাম, আপনার দিদি খুব সাহসী। সে আমাকে শুধু এটুকুই জিজ্ঞেস করলো, আপনি কি আমার জিজু? আমি হাসতে হাসতে বললাম, হ্যাঁ, কিছু দিনের জন্য। কিছুক্ষণ আমি তার কাছে বসে রইলাম, গল্প করলাম। তারপর আবার নিজের বাড়িতে ফিরে এলাম। অনেক রাতে আমি আমার বারান্দায় বা গ্যালারিতে গেলাম। সেখান দিয়ে যাওয়ার সময় দেখলাম অঞ্জলির ঘরের জানালা খোলা। সেখান দিয়ে আলো আসছিল। ইচ্ছে করছিল গিয়ে দেখিও কি করছে, কিন্তু তারপর নিজেকে আটকে নিলাম। বেশ কয়েকদিন কেটে গেল। ও এভাবেই চুপচাপ নিজের ঘরেই থাকতো। ও কখনো ঘর থেকে বাইরে বেরিয়ে আসেনি। আমি তার মুখ প্রথমবার কোর্ট ম্যারেজের দিনই দেখেছিলাম। তারপর থেকে এখনও পর্যন্ত না তো আমার তার সাথে দেখা হয়েছে, আর না আমি তার মুখ দেখেছি। আমি সব সময় আমার অফিস, হাসপাতাল, ফোন কল আর রাতের একাকিত্বের মধ্যেই ডুবে থাকতাম। আমরা একই ছাদের নিচে থাকছিলাম, কিন্তু একে অপরের থেকে অনেক দূরে ছিলাম। আমাদের কোনো কথাও হয়নি। আমি ইচ্ছে করেই এই দূরত্বটা বজায় রেখেছিলাম। না কোনো হুকুমের দরকার ছিল, না কোনো কারণের। আমি চাইছিলাম যে 10টা দিন এভাবেই কেটে যাক, যেমন কোনো ছায়া দ্রুত গতিতে পার হয়ে যায়। ছায়া সাথে থাকে, কিন্তু কোনো শব্দ হয় না। তৃতীয় দিন সকালে নাস্তার সময় কাজের মেয়েটি আমাকে জানালো, অঞ্জলি ম্যাডাম খুব সকালে উঠে পড়েন, নিজের ঘরে প্রার্থনা করেন, কিছু চানও না, শুধু ছোট ছোট বিষয়ে ধন্যবাদ জানাতে থাকেন। আমার চোখ খবরের কাগজের ওপর ছিল, কিন্তু আমার মাথায় তার শব্দগুলো আটকে গেল যে সে শুধু ধন্যবাদই জানায়। যে মেয়েটি নিজের জীবনটা তার বোনের চিকিৎসার জন্য সওদা করেছে, যাকে আমি নিজের স্বার্থের জন্য ব্যবহার করেছি,
সে ভগবানের কাছেও কৃতজ্ঞ এবং ধন্যবাদও জানায়। এই বিষয়টা আমার সমীকরণে মিল ছিল না। সেই দিনই বিকেলে অফিস থেকে আমি তাড়াতাড়ি বাড়ি ফিরে এলাম। বাইরে খুব জোরে বৃষ্টি হচ্ছিল, আকাশে মেঘের গর্জন ছিল। আমার হঠাৎ খুব অস্বস্তি হতে লাগলো যে আজ বাড়ির পরিবেশটা কেমন যেন অন্যরকম লাগছে। কিছু একটা আমাকে টানছিল, যেমন ঘরের নিস্তব্ধতা আর চিৎকার হয়ে ওঠার আগের মুহূর্ত। নিজের কোট খুলতে খুলতে আমি বারান্দার সামনে গেলাম। তার ঘরের জানালা দিয়ে হালকা আলো আসছিল। তার ঘরের দরজাটা খোলা ছিল। আমি পা টিপে টিপে ভেতরে ঢুকলাম। আমি আমার পা থমকে দিলাম। সে হাত জোর করে প্রার্থনা করছিল। তার কোনো আওয়াজ ছিল না। সে একদম চুপচাপ বসেছিল। সে চোখ বন্ধ করে রেখেছিল এবং তার হাত জোর করা ছিল। আমি প্রথমবার ঠিক করে তার মুখটা দেখলাম। সোজা, সাধারণ এবং সুন্দর চাঁদের মতন নয়, কারণ চাঁদে তো দাগ থাকে। তার মুখে তো কোনো দাগ ছিল না, একটা প্রশান্তি ছিল। আমি কিছুক্ষণ এভাবেই দাঁড়িয়ে রইলাম। পা আপনা আপনি পিছিয়ে আসছিল, যেন কেউ আমার মাঝে বাধা দিল। আর তারপর এক মুহূর্তের জন্য আমার ঠোঁটে হাসি ফুটে উঠল। আমি বললাম, ইন্টারেস্টিং। এবং এইটা বলে আমি ফিরে এলাম। পরের দিন সন্ধ্যার সময় কারেন্ট চলে গেল। কাজের লোকেরা ছুটোছুটি শুরু করলো। জেনারেটর কিছু একটা গোলমাল হয়েছিল। আমি নিজেই ফ্ল্যাশ লাইট নিয়ে সিস্টেম চেক করতে শুরু করলাম। ফেরার পথে আমি যখন তার ঘরের সামনে দিয়ে যাচ্ছিলাম, তখন ভেতরে অন্ধকার ছিল। শুধু জানলা দিয়ে আসা চাঁদের আলো ভেতরে ছড়িয়ে পড়ছিল। আমি আলতো করে দরজায় টোকা দিলাম। ও বলল, জি, কে? আমি বললাম, লাইট চলে গেছে, সব ঠিক আছে তো? যদি তোমার কোনো সমস্যা হয় তবে জানিও। সে বলল, না না, সব ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আলো সবসময় অন্ধকারের মধ্যে রাস্তা খুঁজে নেয়। তার এই উত্তর আমাকে কিছু মুহূর্তের জন্য থমকে দিল। আমি দরজা খুলিনি, শুধু ওখান থেকে ফিরে এলাম আর ভাবতে থাকলাম যে এই মেয়েটি কে, যে দুঃখের মাঝেও খুশিতে থাকে, শান্তিতে থাকে, কোনো অভিযোগও করে না, অন্ধকারের মধ্যেও আসার কথা বলে এবং নিস্তব্ধতার মধ্যেও এমন সব শব্দ বলে যা ভেতর পর্যন্ত বাঁচতে থাকে। সেই রাতে আমি কোনো নেশা করিনি। অনেক রাতে আমি আমার ডায়েরি খুললাম এবং তাতে শুধু একটা লাইন লিখলাম, এই মেয়েটি যে চুপ থাকে কিন্তু প্রতি মুহূর্তে কিছু না কিছু শোনায়। সে কোথা থেকে এসেছে আমি জানতাম। সেই মুখটা এখন আমার মাথায় গেঁথে গেছে। যা সাধারণ ছিল কিন্তু খুব সুন্দর ছিল, খুব স্পেশাল ছিল। তৃতীয় দিন রাতে কাজের মেয়েটি জানালো, অঞ্জলি ম্যাডাম খাবারে শুধু ভাত আর দই চান, বাকি কিছুই না। আমি মাথা নাড়লাম আর বললাম, ও যা চায় তাই দিয়ে দিও, বিনা প্রশ্নে। পরের দিন আমার ঘরের দরজায় একটা ট্রে রাখা ছিল। তাতে চায়ের কাপ এবং একটা ছোট ডিশের ড্রাই ফ্রুটস রাখা ছিল। আর একটা খাম ছিল যার ভেতরে একটা চিঠি ছিল। তাতে লেখা ছিল, আপনি আমার অনেক খেয়াল রাখছেন, যেন আমি আপনার কাছে কোনো অতিথি, কিন্তু আমিও আপনার স্ত্রী, আমারও আপনার প্রতি কিছু দায়িত্ব আছে। এখন আমি জানতাম যে সেই দেওয়াল যা আমি তার আর আমার মাঝখানে তুলেছিলাম, সেটা দুর্বল হতে শুরু করেছে। রাতে বেশ দেরি হয়ে গিয়েছিল। আমি নিজের ঘরে বসে ফাইলের মধ্যে ডুবেছিলাম, কিন্তু মাথায় ওই একই চিন্তা ঘুরছিল, চা এবং সেই লেখা চিঠি আর ওই মুখ, সব যেন মনের দেওয়ালের ওপর জমে গিয়েছিল। মোবাইলের সময় দেখলাম রাত 2:30 বাজছে। কিছু একটা অস্বস্তি হচ্ছিল, যেন ঘরে আমার দম বন্ধ হয়ে আসছিল। আমি বারান্দায় চলে এলাম। আলো খুব কম ছিল। রান্নাঘরের দিকে গেলাম যে হয়তো একটু জল খাবো, কিন্তু হঠাৎ একটা কান্নার আওয়াজ শুনতে পেলাম, খুব মৃদু কিন্তু ভেতরে গুমড়ে ওঠা কান্না। আমি চমকে উঠলাম। আওয়াজটা ওই ঘর থেকেই আসছিল। আমি ধীরে ধীরে পায়ের ঘরটার কাছে গেলাম। দরজা বন্ধ ছিল না, হালকা খোলা ছিল। ভেতরে উঁকি দিয়ে দেখলাম যে সে মাটিতে বসে নিজের 2 হাঁটু বুকে জড়িয়ে ধরে কাঁদছে। তার মাথা নিচু করা ছিল, মুখটা ওড়নার আড়ালে ঢাকা ছিল। আমি কিছুক্ষণ দরজায় দাঁড়িয়ে রইলাম, ইতস্তত করে ভেতরে ঢুকলাম। কিছু না বলে রান্নাঘর থেকে আনা জলের গ্লাসটা টেবিলের ওপর রেখে দিলাম। সে চমকে উঠল এবং চোখ তুলে আমার দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। আমি আস্তে করে বললাম, জল খেয়ে নাও। সে নজর সরিয়ে নিল। তার হাত কাঁপছিল। সে গ্লাসটা ধরার চেষ্টা করলো, কিন্তু তার হাতে জোর পাচ্ছিল না। আমি এগিয়ে গিয়ে গ্লাসটা ধরে ওর হাতে দিলাম। ঠিক সেই মুহূর্তে আমার হাত ওর হাতের সাথে স্পর্শ হলো। ঠান্ডা হাত, যেন কোনো প্রাণ নেই, মাটির মতো। আমি সঙ্গে সঙ্গে নিজের হাত সরিয়ে নিলাম। তার স্পর্শ আমার ভেতর পর্যন্ত অনুভূত হলো। বাইরে আমি অনেকের হাত ধরেছি এবং মনে হয়েছে যে এই হাত সম্পূর্ণ, যেন হাতের মধ্যে কোনো নতুন সম্পর্ক আছে। কিন্তু পরের মুহূর্তেই আমি নিজেকে ঝটকা দিয়ে সরিয়ে নিলাম। গ্লাস ছেড়ে আমি পিছিয়ে এলাম আর ভাবলাম যে
এটা শুধু একটা সওদা, শশী ভুলে যেও না। আমি মনে মনে নিজেকে মনে করিয়ে দিলাম। আমি ফিরে যেতে লাগলাম। তখন সে মৃদু স্বরে বলল, কখনো কখনো মানুষ শুধু চুপ থাকতে চায়, কারণ শব্দ কম পড়ে যায়। আমি থেমে গেলাম। তার গলার স্বরে কোনো অভিযোগ ছিল না। আমি পেছনে ফিরে তাকালাম। সে নিজের চোখের জল মুছছিল। আমি বললাম, যদি কিছু লাগে তবে জানিও। এইটা বলে আমি ঘর থেকে বেরিয়ে গেলাম। পরের দিন সন্ধ্যায় ডাক্তারের ফোন এলো যে পুনমের টেস্ট রিপোর্ট আগের চেয়ে ভালো। আমি খুশি হলাম, কিন্তু যার জন্য আমি এই সব কিছু করছি সে নিজেই নিস্তব্ধতার দেওয়ালের পেছনে লুকিয়ে গিয়েছিল। আমি অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম, তখন বাইরে কিছু একটা হট্টগোল হলো। কাজের লোক এসে বলল, স্যার, বাইরে এক ম্যাডাম এসেছেন, বলছেন যে উনি আপনার বাগদত্তা। উনি নিজের নাম পূজা ভাট বলেছেন। আমি ঘাড় ঘোরালাম। ও অস্ট্রেলিয়া থেকে চলে এসেছে? আমি বললাম, ওকে ড্রয়িং রুমে বসাও, আমি আসছি। দরজা খুলতেই ও ঝড়ের বেগে ভেতরে ঢুকলো। জিন্স টপ পরা, মুখে মেকআপ এবং গলার স্বরে কর্কশ ভাব। সে বলল, এই মেয়েটি কে যে তোমাকে বিয়ে করছে? এ আমার জায়গায় কেন? আমি শান্তভাবে বললাম, পূজা, বসো। সে বলল, না, আমি উত্তর চাই। তুমি বিয়ে করে নিলে? সত্যি আমাকে না জানিয়ে? আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, তুমি না করে দিয়েছিলে, তাই আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম। সে বলল, এসব মিথ্যে কথা, আমি শুধু 2 দিন দেরি করেছি। তুমি আমার না আসাতে অন্য একটা মেয়েকে নিজের নাম দিয়ে দিলে। আমি বললাম, তুমি দেরি করেছো, আর ও সময়ে চলে এসেছে। সে হাসতে লাগলো আর বলতে লাগলো, তুমি ওকে স্ত্রী বলতে শুরু করেছো? এটা এখনও শুধুমাত্র একটা কন্ট্রাক্ট। আমি নজর সরিয়ে নিলাম এবং বললাম, এই বিয়েটা শুধুমাত্র একটা উদ্দেশ্য নিয়ে হয়েছে, যা তুমি জানো। এখন তুমি এসে গেছো, তাই আমাদের মাঝখানের তর্কের কোনো মানে হয় না। সে বলল, আচ্ছা, তোমার কথায় ওর জন্য এখন দরদ চলে এসেছে? আমি চুপ করে রইলাম। পূজার পা খুব দ্রুত চলছিল। সে বাড়ির ভেতরের দিকে এগোতে লাগলো। সে বলল, আমি ওকে দেখতে চাই যে তোমার সাথে বিয়ে করেছে। আমি তার হাত ধরে ফেললাম এবং বললাম, এটা ইজ্জতের ব্যাপার পূজা। ও আমার বাড়িতে আছে, আমার স্ত্রী। সে বলল, তাহলে কতদিনের জন্য? এই কথাটা আমার বুকে খঞ্জরের মতো বিঁধল। আমি হাত জোর করে দিলাম। ও ঘুরে চলে গেল, কিন্তু যেতে যেতে বলে গেল, এই যুদ্ধ শেষ হয়নি। ও তোমার স্ত্রী শুধুমাত্র তোমার ইচ্ছাতে হতে পারে না। পূজা চলে যাওয়ার পর আমি অনেকক্ষণ বারান্দায় দাঁড়িয়েছিলাম। বাড়িটা নিস্তব্ধ ছিল, কিন্তু আমার ভেতরে ঝড় বইছিল। অঞ্জলি কোনো প্রশ্ন করল না, কোনো কৈফিয়ত চাইল না। শুধু রাতে খাবার সময় একটা চিঠি ট্রেতে রাখা ছিল। আপনার অতিথি কি খুশি ছিলেন? আমি কোনো উত্তর দিলাম না, শুধু সেই চিঠিটা জ্বলন্ত চুলার ওপর রেখে দিলাম। পরের দিন পূজার মায়ের ফোন এলো, শশী, বাবা, তুমি যা করেছো তা খুব তাড়াহুড়ো ছিল। পূজা তোমাকে ভালোবাসে এবং এসব ভুল বোঝাবুঝি। আমি বললাম, আন্টি, আপনি আমার মায়ের মতো, কিন্তু সিদ্ধান্তটা আমার জীবনের ছিল। আমার জন্য সময়ের গুরুত্ব অনেক বেশি ছিল। তিনি হার মেনে নিলেন, কিন্তু তার কথাগুলোর মধ্যে একটা ওজন ছিল। আমি সন্ধ্যায় যখন বাড়ি ফিরলাম তখন দেখলাম অঞ্জলি উঠোনে তার বোন পুনমের সাথে বসে আছে। সে আমাকে দেখে হেসে বলল, শশী, জি, আপনার স্ত্রী খুব মিষ্টি। আমি শুধু হেসে মাথা নাড়লাম। তারপর হঠাৎ মনে একটা কথা এলো। পূজা আজ পর্যন্ত আমাকে এমন মুহূর্ত কখনো উপহার দেয়নি, না শান্তি, না ভালোবাসা। সে সবসময় নিজের জায়গা পাকা করার জন্য এমন কিছু করত যেন ভালোবাসাটাও কোনো ব্যবসায়িক চুক্তির অংশ। সেদিন রাতেই দরজায় হালকা টোকা পড়ল। দরজা খুলতেই দেখলাম অঞ্জলি দাঁড়িয়ে। আমি জানালা খুলে রেখেছিলাম। বৃষ্টির শব্দে ঘুম আসছিল না। আমি তাকে ভেতরে আসতে বললাম, বসো, তোমার কিছু লাগবে? সে বলতে শুরু করলো, আমি শুধু এটুকুই জানতে চাই, আমি কি আপনার জন্য কোনো বোঝা? আমি তার চোখের দিকে তাকাইনি, শুধু বললাম, তুমি আমার জন্য সেই মানুষ যাকে আমি বোঝার চেষ্টা করছি। সে চুপ করে রইল। তারপর বলল, আপনার কি মনে হয় পূজা আপনার জীবনে আবার ফিরে আসতে পারে? আমি এক মুহূর্ত ভেবেছিলাম এবং বললাম, সম্পর্ক শুধু সময়ের খেলা। আমি এখনও বুঝে উঠতে পারিনি এটা কি সম্পর্ক, কিন্তু পূজা আমার মন থেকে মুছে গেছে। সে দীর্ঘ গলায় বলল, তাহলে আমাকে আর মাত্র 6 দিন এখানে থাকতে হবে। এতটুকু বলে সে ঘুরে চলে গেল। পূজা ফিরে এসেছিল, কিন্তু যে কথাগুলো এক সময় পূর্ণ মনে হতো এখন সেগুলোও যেন অসম্পূর্ণ মনে হতে লাগলো। দুপুরের সময় ছিল। আমি বাড়ি ফিরে এলাম। তখন হলে একটা হট্টগোল অনুভব করলাম। কাজের মেয়েটি আতঙ্কিত হয়ে বলল, স্যার, অঞ্জলি ম্যাডাম ফল কাটতে গিয়ে নিজের হাত কেটে ফেলেছেন। ওনার অনেক রক্ত পড়ছে। উনি ভেতরেই আছেন। পুনম ব্যান্ডেজ আনছে।
আমার পা যেন নিজে থেকেই তার ঘরের দিকে ঘুরে গেল। দরজা খুলতেই দেখলাম সে চেয়ারে বসে আছে। এক হাত অন্য হাতে তালুর ওপর রাখা রক্তে ভেজা একটা রুমাল সে চেপে ধরে রেখেছে। পুনম তার সামনে দাঁড়িয়েছিল। তার হাত ধরে ইতস্তত করে আমি দ্রুত এগিয়ে গেলাম। আমি বললাম, দেখাও। সে চমকে আমার দিকে তাকালো। বাস, ধীরে সে আমাকে হাত ধরতে দিল। কাটা খুব গভীর ছিল না, কিন্তু বেশ রক্ত বেরিয়ে গিয়েছিল। আমি রুমালটা সরালাম, জল দিয়ে হাত পরিষ্কার করলাম এবং আঙুলের মাঝখানের অংশে পট্টি বাঁধতে লাগলাম। তার হাত কাঁপছিল, হয়তো ব্যথায়, হয়তো বা আমার উপস্থিতিতে, কিংবা হয়তো অন্য কোনো অজানা অনুভূতিতে। আমি ঝুঁকে রইলাম। নিস্তব্ধতা এমন ছিল যেন শব্দের কোনো জায়গা নেই। ব্যান্ডেজ বাঁধার সময় এক মুহূর্তের জন্য আমি তার চোখের দিকে তাকিয়েছিলাম। সেই চোখ যা সে সবসময় নিচু করে রাখত। তার দৃষ্টিতে আমার প্রতি এক স্থিরতা ছিল। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছিল? তার গলা দিয়ে খুব নরম স্বর বের হলো, যেন প্রশ্নটাও অনুমতি চাইছে। সে হালকা দীর্ঘশ্বাস নিয়ে বলল, কখনো কখনো কারো হক বা অধিকার কেড়ে নিলে ওপরওয়ালা নিজেই শাস্তি দেন। আমি হাত থামালাম। কিছু বলার জন্য তার মুখের দিকে তাকালাম। সেটা কোনো অনুশোচনা ছিল না, তার কথায় কারো ওপর কোনো অভিযোগ ছিল না। সে শুধু একটা সত্যি বলেছিল, যা হয়তো সে নিজের ওপর প্রযোজ্য মনে করছিল। আমি আলতো করে তার হাতে ব্যান্ডেজ বেঁধে দিলাম। তারপর বললাম, কখনো কখনো যে জিনিস কেড়ে নেওয়া বা ছিনিয়ে নেওয়া মনে হয়, সেটা আসলে ওপরওয়ালার দান হয়। আর যার নিজের মনে হয় তা পরীক্ষা হয়ে দাঁড়ায়। অঞ্জলি মাথা নিচু করে নিল, কোনো তর্ক করল না, কোনো উত্তর দিল না, শুধু তার নীরবতা যা সব কথার উত্তর হয়ে গেল। সেই মুহূর্তটা খুব ছোট ছিল। একটা জখম হাত, সামান্য ব্যান্ডেজ আর কয়েকটা শব্দ, কিন্তু সেই মুহূর্তটা আমার হৃদয়ে দাগ কেটে গেল। পরদিন আমি ফেরার পথে দেখলাম পুনম দরজায় বসে আছে, কিছু কাপড় সেলাই করছিল। পুনম আমাকে দেখে হাত নাড়ল, বলতে লাগলো, জিজু, আপনি জানেন আপনার স্ত্রী খুব ভালো কাজ জানেন, আমাকে একটা উপহার বানিয়ে দিচ্ছেন। আমি পুনমের দিকে তাকালাম এবং তারপর নজর নামিয়ে নিলাম। আমার ঠোঁটে হালকা হাসির রেখা ছিল। সেদিন রাতেই আমি অঞ্জলির ঘরের দরজায় টোকা দিলাম, বললাম, আমি কি ভেতরে আসতে পারি? সে বলল, ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, কোনায় সেই ব্যান্ডেজটা রাখা ছিল যা আমি অঞ্জলির হাতে বেঁধেছিলাম। আমি বললাম, ব্যান্ডেজটা এখনও রাখা জরুরি? সে বলল, এটা একটা স্মৃতিচিহ্ন, আর কিছু কষ্ট নিজেকে মনে রাখার জন্য রাখতে হয়। আমি চুপ হয়ে গেলাম, কিছুক্ষণ বসে রইলাম। তারপর বললাম, কখনো কখনো কষ্ট আমাদের সেই জিনিস শিখিয়ে দেয় যা সহজ সময় কখনো শেখায় না। সে ধীরে 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 মাথা নাড়ল, যেন এই অনুভূতিটা বুঝতে পারলো যে সব কিছুর ওপর অধিকার ফলানো আমাদের হাতে নেই। কিছু সম্পর্ক শুধু তৈরি করা হয় না, বরং পালন করা হয়। তার কথার গভীরতায় আমি ডুবে যাচ্ছিলাম। একটা সময় ছিল যখন আমি ভেবেছিলাম এই বিয়েটা শুধু একটা কন্ট্রাক্ট বা চুক্তি, কিন্তু এখন এই সম্পর্কটা আমার ভেতরে নিঃশ্বাস নিতে শুরু করেছিল। অঞ্জলি আমার সামনে বসেছিল। তার সাজসজ্জা খুব সাধারণ ছিল। আমার মন ভরে উঠেছিল। তার হাতটা ব্যান্ডেজে ঢাকা ছিল, কিন্তু তার প্রভাব আমার নিঃশ্বাসের আড়ালে লুকিয়ে গিয়েছিল। ফিরে এসে আমি নিজের ঘরে ডায়েরি খুললাম। আবারও না ভেবেচিন্তে লিখতে শুরু করলাম যে যখন দুই ধরনের হয়, একটা শরীরে আর অন্যটা আত্মায়, সে দুটোই দিয়ে গেছে এবং দুটোরই মলমও দিয়ে যাচ্ছে। তারপর আমি মোবাইল বের করলাম, উকিলের নম্বর দেখলাম, কিন্তু ফোন করলাম না। 10 দিন পূর্ণ হওয়ার সময় ঘনিয়ে আসছিল, কিন্তু মন বলছিল যে হয়তো এই সম্পর্ক শেষ হওয়ার জন্য মুখিয়ে নেই। অঞ্জলির যখন আমার হৃদয়ে দাগ কেটে গিয়েছিল, সেদিন দুপুরটা একটু বেশি শান্ত ছিল। বাইরে হালকা রোদ ছিল। আমি অফিস থেকে তাড়াতাড়ি ফিরে এসেছিলাম। টেবিলে চা ছিল না, যা রোজকার মতো থাকে। আমি দরজা খুললাম, বারান্দার দিকে এগিয়ে গেলাম। সে উঠোনে বসেছিল, তার হাতে চায়ের কাপের ট্রে আর কিছু বিস্কুট ছিল। সে একটা সাধারণ শাড়ি পরেছিল, যাতে তাকে ভীষণ সুন্দর লাগছিল। আমি ওখানেই থেমে গেলাম, শুধু তাকে আসতে দেখছিলাম। তার গতি ধীর ছিল, তার দৃষ্টি নিচের দিকে ছিল, কিন্তু তার চোখে মুখে কিছু ভাবনার ছাপ ছিল। সে আমার কাছে পৌঁছতেই আমি ধীরে ধীরে বললাম, তোমার চোখ অনেক কিছু বলে, কিন্তু তোমার ঠোঁট কেন চুপ থাকে? সে চোখের পলক ফেললো, চায়ের কাপ আমার হাতে দিল এবং শুধু বলল, ইস, যদি এইসব সত্যি হতো। এই শব্দগুলো যেন কিছু মুহূর্তের জন্য সব কিছু থামিয়ে দিল। চায়ের সুগন্ধ, নিঃশ্বাস, সব কিছু স্তব্ধ হয়ে গেল। আমি তার হাত থেকে কাপ নিলাম এবং এক পা পিছিয়ে গেলাম। যদি এটা সত্যি হতো, তবে তো এটা মিথ্যাও ছিল না। আমি আস্তে করে কিছু বলতে গেলাম, তখন সে মাথা নিচু করে নিল, যেন কথাটা শুনে উত্তর দেওয়া ঠিক মনে করলো না। আমরা দুজনেই সোফায় বসলাম। আমি চায়ের প্রথম চুমুক দিলাম, যা গরম ছিল।
আমি বললাম, পুনমের চিকিৎসা কেমন চলছে? সে হালকা স্বরে বলল, এখন তো ভালোই আছে, আর একটা টেস্ট বাকি আছে। আমি বললাম, ঠিক আছে, আমি নিজে তাকে সেখানে নিয়ে যাব। অঞ্জলি বলল, পুনম এখন খুব হাসছে, হয়তো তার মনে হচ্ছে জীবনটা একটু ফিরে এসেছে। অঞ্জলির গলায় কিছু বিস্ময়, কিছু কৃতজ্ঞতা আর কিছু ভয়ের আভাস ছিল, যেন সেই খুশিটা পুরোপুরি উদযাপন করতে ভয় পাচ্ছে। আমি তার দিকে তাকালাম এবং বললাম, তোমার কি মনে হয় তোমার জীবনও ফিরে আসছে? সে এক মুহূর্তের জন্য কিছু বলতে চাইল, কিন্তু নিজেকে থামিয়ে নিল। তারপর বলল, আমি জীবন চাইলামই বা কবে? আমি তো শুধু বাড়তি পাওয়ার সময় মহলত বেঁচে আছি। এই কথাটা সরাসরি আমার বুকে বিঁধল। আমি চায়ের কাপ টেবিলে রাখলাম এবং বললাম, অঞ্জলি, তুমি কি বাড়তি সময় পাওয়া, নাকি আমি তোমাকে আমার সময়ের জেদে কিনে নিয়েছিলাম? এই প্রথম সে চমকে আমার দিকে তাকালো। আমরা একে অপরের চোখের দিকে তাকালাম। তার চোখ স্বচ্ছ ছিল, কিন্তু ভেতরে কোথাও যেন ভয় ছিল। সে বলল, হয়তো দুটো কথাই সত্যি। আমি বললাম, তোমার সময়ের বাধ্যবাধকতা ছিল, আর আমাকে একটা কথা রাখতে হতো। আমরা দুজনেই সেটা করেছি, যার উদ্দেশ্য না তোমার ছিল না আমার। আমি বললাম, তাহলে এই চা, এই অনুভূতি, এসব কি অঞ্জলি? সে বলল, এসব তাই যা সত্যি নয়, কিন্তু মন সত্যি বলে মেনে নিয়েছে। তার শব্দগুলো নরম ছিল, যেন সে নিজের কথা থেকেই পালানোর চেষ্টা করছে। মাঝখানে নীরবতা নেমে এলো। কিছু মুহূর্ত এমন কাটলো যখন আমরা দুজনেই কিছু বললাম না, কিন্তু সব কিছু কথা বলছিল। ঘরের বাতাস, হৃদস্পন্দন আর দৃষ্টির সত্যতা। তারপর সে উঠল, চায়ের খালি ট্রে গোছালো এবং দরজার দিকে এগোলো। আমি তাকে আস্তে করে ডাকলাম, অঞ্জলি। সে থামল না, পেছনে ফিরল না। আমি আবার বললাম, যদি আমি বলি যে এইসব সত্যি হতে পারে? তখন সে সঙ্গে সঙ্গে থেমে গেল এবং নিজের শ্বাস আটকে ফেলল। তারপর সে ধীর গলায় বলতে লাগলো, সত্যি সেটা যা সবার সামনে থাকে। আমাদের সম্পর্ক এখনও মাত্র 10 দিনের, এবং এখনও 2 দিন বাকি আছে। আমি কিছু বললাম না, শুধু দরজার দিকে তাকিয়ে রইলাম, যেখান দিয়ে সে অদৃশ্য হয়ে গেল। রাতে আমি পুনমের সাথে কথা বললাম। সে খুব খুশি ছিল। সে জানালো যে আজ অঞ্জলি দিদি খুব হাসছিল, বলছিল যে কিছু প্রার্থনা ঠিক সময় কবুল হয়ে যায়। আমি জিজ্ঞেস করলাম, আর তুমি কি বললে? সে বলল, আমি দিদিকে বললাম যে কখনো কখনো মানুষ নিজেই প্রার্থনা হয়ে আসে, এবং আপনি ওনার প্রার্থনা হয়ে গেছেন। আমি তার মাথায় হাত রাখলাম। আমি কি সত্যিই কারো প্রার্থনা হতে পারি, নাকি এখনও সেই মানুষই আছি যে সব কিছু কাগজ দিয়ে মাপে? আমি রাতে নিজের ঘরে বসে সেই ফাইলটা আবার বের করলাম। বিয়ের কাগজ, কন্ট্রাক্ট বা চুক্তির কাগজ। মাত্র 2 দিন বাকি ছিল। সেই দিনের পর আমি আজাদ, আর অঞ্জলিও। কিন্তু আমি মনের স্বাধীনতা থেকে ভয় পাচ্ছিলাম। সেদিন আবহাওয়াটা একটু অদ্ভুত ছিল। হাওয়া চলছিল, কিন্তু ঘরে একটা গুমোট গরম ভাব ছিল। আমি আমার স্টাডি রুমে বসেছিলাম, সামনে খোলা ফাইল, কিন্তু চোখ বারবার দরজার দিকে যাচ্ছিল। অঞ্জলিকে একবারও দেখা যাচ্ছিল না, দুপুরে না সন্ধ্যায়, আর না রাতের খাবারের সময়। কাজের মেয়েটি জানালো যে অঞ্জলি ম্যাডাম বলছিলেন ওনার বিশ্রাম দরকার, হয়তো ওনার মাথা ব্যথা করছে। আমি মাথা নাড়লাম, কিন্তু মন নিশ্চিন্ত ছিল না। এক অজানা অস্থিরতা বুকের ভেতর তোলপাড় করছিল। আমি ঘড়ি দেখলাম, রাত 10:30 বাজে। আমি কিছুক্ষণ থেমে দরজা দিয়ে বের হলাম, তার ঘরের দিকে পা বাড়ালাম। দরজা খোলা ছিল। আমি ভেতরে ঢুকলাম, ঘরটা খালি, সব জিনিস নিজের জায়গায় ছিল, কিন্তু সে কোথাও নেই। আমি ডাকলাম, অঞ্জলি। আমার গলার আওয়াজে ঘরের প্রতিধ্বনিত হলো, কিন্তু কোনো উত্তর এলো না। আমি বাইরে এলাম, তখন নিস্তব্ধতাও যেন চিৎকার করছিল। চারিদিকে পিনপতন নীরবতা। তারপর হঠাৎ গ্যালারির কাছে একটা হালকা আওয়াজ পেলাম। সে মাটিতে পড়েছিল। গোলাপি রঙের কাপড়ে তার মুখটা ফ্যাকাশে হয়ে গিয়েছিল এবং শ্বাস খুব ধীর গতিতে চলছিল। আমি চিৎকার করে ডাকলাম, অঞ্জলি। আমি দৌড়ে তার কাছে গেলাম, তার মাথাটা আমার কোলে তুলে নিলাম, তার হাতের শিরা পরীক্ষা করলাম। স্পন্দন খুব দুর্বল ছিল। আমি সঙ্গে সঙ্গে চিৎকার করলাম, গাড়ি বের করো। কাজের লোক দৌড়ে গাড়ি বের করলো। আমি তাকে 5 পাকলা করে তুললাম, যেন এক ভেঙে যাওয়া পাখি। আমি সঙ্গে সঙ্গেই তাকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলাম। তার হাত আমার আঙুলের মধ্যে ছিল। আমি বারবার বলছিলাম, ব্যাস পৌঁছে গেছি, তোমার কিচ্ছু হবে না, আমি আছি তো তোমার সাথে। আমি অঞ্জলিকে ইমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে গেলাম। ডাক্তাররা ছুটে এলেন, ইঞ্জেকশন, অক্সিজেন, একগাদা প্রশ্ন। একজন ডাক্তার আমাকে আলাদা করে নিয়ে গিয়ে বললেন, স্যার, উনি ঘুমের ওষুধ খেয়েছেন, পরিমাণটা অনেক বেশি ছিল। আপনি ঠিক সময়ে ওনাকে হাসপাতালে নিয়ে এসেছেন, না হলে না জানি কি হয়ে যেত। আমি মাটিতে বসে পড়ে শুধু এইটুকু বললাম, সে বেঁচে আছে তো? ডাক্তার মাথা নাড়লেন।
আমি তখন চেয়ারে বসে পড়লাম। মাথায় শুধু একটা প্রশ্নই ঘুরছিল যে সে এসব কেন করলো। সকালের দিকে ডাক্তার বললেন যে রোগীর জ্ঞান ফিরেছে, আপনারা গিয়ে দেখতে পারেন, কিন্তু তিনি খুব দুর্বল, কথা বলার অবস্থায় নেই। আমি ঘরে ঢুকলাম। সে নিস্তেজ হয়ে শুয়েছিল, তার চোখ ধীরে ধীরে খুলছিল। আমি তার কাছে গিয়ে বসলাম, তার হাতটা ধরলাম যা এখনও ঠান্ডা ছিল। আমি বললাম, তুমি এসব কেন করলে? আমার গলায় কঠোরতা ছিল না, শুধু এক কাঁপানো সত্য ছিল যা মুখে কিছু বলল না। সে শুধু নিজের চোখ বন্ধ করে নিল, যেন কোনো উত্তর দেওয়ার মতো ক্ষমতা তার নেই। বাড়ি ফিরে আমি সোজা তার ঘরে গেলাম। সব ড্রয়ার চেক করলাম, তার জিনিসপত্র চেক করলাম। তার জিনিসের মধ্যে একটা ছোট্ট চিঠি পাওয়া গেল, একটা ডায়েরি ছিল। আমি বসলাম, ডায়েরিটা খুললাম। প্রথম পাতা খালি ছিল, তৃতীয় পাতায় লেখা ছিল একটি শব্দ, আমি বিধবা নই, বিবাহ বিচ্ছিন্না, তালাকপ্রাপ্তা। আমার হাত থেমে গেল, বুক ধড়ফড় করতে লাগলো। পরের পাতায় লেখা ছিল, সে আমাকে ভালোবাসেনি, শুধু আমাকে ব্যবহার করেছে। আমার শরীর, আমার সম্মান, আমার শান্তি সব তার খেলার অংশ ছিল। এবং আমি তিলে তিলে শেষ হচ্ছিলাম। বিয়ে সব কিছু করিয়ে নেয়। একদিন সে বলল যে তুমি আমার যোগ্য নাও এবং আমাকে ডিভোর্স দিয়ে দাও, যেন আমি কোনো বস্তু যাকে ব্যবহার করার পর ফেলে দেওয়া হয়। আমি বাঁচা ছেড়ে দিয়েছিলাম, শুধু নিজের বোনের মুখ দেখে রোজ মরতে মরতে থেমে যেতাম। তারপর তুমি আমার জীবনে এলে শশী, আর তুমি বললে যে মাত্র 10 দিনের জন্য আমি তোমার স্ত্রী হয়ে যাই। আমি ভাবলাম হয়তো এখনও শরীর বিক্রি করার কাজটা আইনি হয়ে গেছে, অন্তত এইবার আমার বোন বেঁচে যাবে। এসব পড়ে আমার চোখে জল এসে গিয়েছিল, প্রতিটি শব্দ দুঃখে ভরা ছিল। আমি ভাবলাম যে মেয়েটা এত শান্তিতে প্রার্থনা করে যে রোজ চুপচাপ থাকে, সে ভেতর থেকে কতটা ক্ষতবিক্ষত ছিল। একটা পাতায় লেখা ছিল, তুমি খুশি হও, কিন্তু তোমার প্রশ্ন আমার কাছে পৌঁছে যায়। তোমার দৃষ্টিতে এমন কিছু ছিল যা বাকিদের থেকে অনেক আলাদা। আমি ভয় পেয়ে গিয়েছিলাম, পাছে এইবার আমার মন না মজে যায়। আমি ডায়েরি বন্ধ করে দিলাম। আমি কোনো কিছু বোঝার অবস্থায় ছিলাম না, আমার হাত কাঁপছিল। আমি বাইরে এলে আমি বাইরে হলে এসে বসে পড়লাম, মাথা হাতে চেপে ধরলাম। যাকে সওদা বা চুক্তি ভেবেছিলাম, সেই মেয়েটি তো নিজেই জীবনের সাথে যুদ্ধ করছিল। আমি আমার মোবাইল বের করলাম, উকিলের নম্বর ডায়াল করলাম, তারপর কেটে দিলাম। এই সময় আইন বা কন্ট্রাক্টর ছিল না, এই সময় ছিল হৃদয়ের, সত্যের। হাসপাতালে ফিরে গিয়ে আমি সোজা তার বিছানার কাছে গেলাম। সে জেগেছিল, তার মুখ দুর্বল ছিল কিন্তু চোখ খোলা ছিল। আমি বললাম, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমি শুধু এইটুকু চাই যে তুমি বাঁচো নিজের মর্জিতে, নিজের সম্মানের সাথে। সে চুপ করে রইল, কিন্তু তার চোখে প্রথমবারের মতো হালকা আর্দ্রতার সাথে একটা আলো দেখা গেল। আমি হাসপাতাল থেকে অঞ্জলিকে বাড়ি নিয়ে এলাম। সে খুবই দুর্বল ছিল, কিন্তু এখন আর চুপচাপ ছিল না, শুধু ক্লান্ত দেখাচ্ছিল। পুনম দরজায় আসতেই তাকে জড়িয়ে ধরল, যেন সে কত বছর পর ফিরে এসেছে। বাড়ির পরিবেশ থমথমে ছিল, সবাই খুব সাবধানে ছিল, যেন সব জেনেও না জানার ভান করে আছে। আমি তার আরামের জন্য তাকে গেস্ট রুমের বদলে ভেতরের ঘরে পাঠিয়ে দিলাম। এটা সেই ঘর যা একসময় আমার বাবা মায়ের ছিল। সেখানে শান্তি ছিল, রোদ কম আসতো, কিন্তু আলো সবসময় ভেতরে উপস্থিত থাকতো। সন্ধ্যায় আমি স্টাডি রুমে বসেছিলাম, ফাইল দেখছিলাম, যখন গেটে গাড়ির আওয়াজ এলো। কাজের মেয়েটি এসে জানালো যে স্যার, পূজা ম্যাডাম এসেছেন। আমি মাথা তুললাম, আমি জানতাম সে কেন এসেছে। দরজা খুলল, পূজার মুখ অহংকার আর রাগে ভরা ছিল। সে বলল, শশী, এবার বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমি তোমার নীরবতা আর তোমার সিদ্ধান্ত দুটোতেই বিরক্ত হয়ে গেছি। সে সোজা আমার সামনে এসে দাঁড়ালো। আমি ঠান্ডা গলায় বললাম, বসো, আমার তোমার সাথে কথা আছে। সে বলল, না, আমি কথা বলতে আসিনি। আমি জেনে গেছি ওই মেয়েটা এখনও এখানে কেন আছে। সে তোমার স্ত্রী কি করে হতে পারে? সে তো একটা ডিভোর্সি, একটা জখম মেয়ে। আমি চেয়ার থেকে উঠলাম এবং বললাম, তুমি যাকে ডিভোর্সি বা তালাকপ্রাপ্তা বলছো, সে সেই মেয়ে যে আমার বাবার শেষ উইল বা ইচ্ছাপত্র পূরণ করেছে। তুমি সময় মতো আসার কথা দিয়েছিলে, কিন্তু অস্বীকার করেছিলে। কিন্তু সে না করেনি, শুধু একটা শর্তে হ্যাঁ বলেছিল। পূজা কড়া গলায় বলল, শর্ত? এটা কেমন বিয়ে? না ভালোবাসা, না সম্পর্ক, ব্যাস একটা কন্ট্রাক্ট। আমি চিৎকার করে উঠলাম। হয়তো প্রথমবার আমার গলার স্বর খুব চড়া ছিল। আমি বললাম, হ্যাঁ, এই বিয়েটা শুধু একটা কন্ট্রাক্ট ছিল, কিন্তু সে সেটা করে দেখিয়েছে যা তুমিও করতে পারতে। সে আমাকে বদলে দিয়েছে, আমাকে সেই সত্যিটা দেখিয়েছে যা থেকে আমি সবসময় পালিয়ে বেড়াতাম। পূজার চোখে জল এসে গেল, কিন্তু সে থামলো এবং বলতে লাগলো, শশী, ওই মেয়েটা
তোমার ভালোবাসা কি করে হয়ে গেল? তুমি তো বলতে এটা শুধু সময় কাটানোর সম্পর্ক। আমি তাকে দরজার দিকে ইশারা করে বললাম, সেই সময় এখন আমার বাস্তবে পরিণত হয়েছে, আর তোমার সম্পর্কটা শুধু লোক দেখানো। পূজা পিছিয়ে গেল এবং বলতে লাগলো, তাহলে তুমি তাকে মেনে নিতে চলেছো? আমি বললাম, না, আমি তাকে মেনে নিইনি, সে নিজেই আমার অস্তিত্বের অংশ হয়ে গেছে। পূজা কাঁধ ঝাঁকালো, তার চোখে জ্বালা ফুটে উঠল। সে বলতে লাগলো, তুমি আমার সাথে এমন করতে পারো না শশী। আমি বললাম, আমি তোমার সাথে সেটাই করেছি যা তোমার আচরণের ওপর নির্ভর করে। তুমি আমার মজব, রহস্য, উপকার, অসহায়তাকে তামাশা ভেবেছিলে, আর সে আমার অসহায়তাকে প্রাণ ঢেলে দিয়েছে। সে বলল, আমি তোমার বাবার পছন্দ ছিলাম। আমি বললাম, না, তুমি আমার বাবার শর্ত থেকে পালিয়েছো, আর সে সেই শর্তের অংশ হয়েছে। সে ঘুরে যাওয়ার আগে বলল, ওই মেয়ের সত্যতা তোমাকে ডুবিয়ে দেবে শশী। আমি শক্ত গলায় বললাম, আমার তার সত্যতায় ডুবে যাওয়া কবুল আছে, কিন্তু তোমার মিথ্যায় বেঁচে থাকা নয়। পূজা চলে গেল। আমি ওখানেই দাঁড়িয়ে রইলাম। দরজা বন্ধ করার সাহস হলো না। অনেকক্ষণ পর আমি গভীর শ্বাস নিলাম এবং ভাবলাম, যার সাথে বিয়ে করলাম তার সাথেই প্রেম হয়ে গেল। সেদিন রাতে আমি ঘরের আলো নিভিয়ে দিলাম। অঞ্জলির ঘরের দিকে তাকালাম। দরজা বন্ধ ছিল, ধীরে আলো আসছিল। আমি সেই আলোর দিকে তাকিয়ে রইলাম। তারপর স্টাডি রুমে গেলাম এবং ডায়েরি বের করলাম। লিখলাম, ইস, প্রেম কিছুই চায় না, শুধু সময়ের গণ্ডিতে নিজেকে সঁপে দেয়। আর আমি ভেসে গেছি তার পদধ্বনিতে, তার নীরবতায়, তার ধৈর্যে। পরদিন নাস্তার টেবিলে অঞ্জলি ছিল না। কাজের মেয়েটি জানালো যে তিনি আরাম করে দুপুরে আসবেন। তিনি কিছুক্ষণ নিজের ঘরেই প্রার্থনা করতে চান। আমি কিছু বললাম না। আমি অফিসে গেলাম, কিন্তু সেখানে আমার কাজে মন বসলো না। তাই বাড়ি ফিরে এলাম। বাড়ির চৌকাঠে পা রাখতেই পুনম দৌড়ে এলো এবং বলতে লাগলো, আজ দিদি একটা নতুন ডিশ বানিয়েছে, আপনাকে খাওয়াবে বলেছে। আমি হাসতে লাগলাম এবং বললাম, আমি তৈরি। আমি রান্নাঘরে ঢুকলাম। অঞ্জলি টেবিল সাজাচ্ছিল, তার মুখে উজ্জ্বল আভা ছিল। আমি তাকে দেখে ধীরে বললাম, কাল পূজা এসেছিল। সে থেমে গেল এবং আমার দিকে তাকিয়ে বলতে লাগলো, আমি জানতাম, তাকে তো আসতেই হতো। আমি বললাম, অঞ্জলি, তুমি সেই মেয়ে যে আমার আর আমার বাবার সম্মান বাঁচিয়েছ। অঞ্জলি চোখ তুলে তাকালো, কিছু বলার চেষ্টা করলো, কিন্তু সে কিছু বলল না, শুধু আমার দিকে তাকিয়ে রইল। আমি বললাম, অঞ্জলি, আমি তোমার প্রেমে পড়ে গেছি এইবার। সে আলতো করে হাসতে লাগলো, যেন সে চোখ নামিয়ে নিল। সে জানে না এখন আমি এবং আমাদের এই সম্পর্কটা শব্দের চেয়ে অনেক এগিয়ে গেছে। 10 দিন কেটে গেছে। সকালে যখন ঘুম থেকে উঠলাম, বাংলোর সবাই জেগে উঠেছিল, কিন্তু একটা অদ্ভুত নিস্তব্ধতা ছিল ঘরের জানালা দিয়ে। আলো আসছিল। তখন সকাল প্রায় 6টা বাজে। যেন কেউ বলছে যে সময় শেষ হয়ে গেছে। আমি বাইরে বেরোলাম। রান্নাঘরে নড়াচড়া চোখে পড়ল। পুনম টেবিলে নাস্তা সাজাচ্ছিল, কিন্তু অঞ্জলি সেখানে ছিল না। আমি আস্তে করে জিজ্ঞেস করলাম, অঞ্জলি কোথায়? পুনম মাথা নিচু করে বলল, দিদি নিজের ঘরে আছে, সম্ভবত জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে। এই শব্দগুলো যেন আমার শরীর থেকে প্রাণ কেড়ে নিল। আমি চুপচাপ করে রইলাম। উত্তর দেওয়া আমার জন্য কঠিন মনে হচ্ছিল। প্রতিটি শব্দ যেন বোঝা হয়ে আমার গলায় আটকে যাচ্ছিল। দুপুরের দিকে আমি তার ঘরের দিকে গেলাম। দরজা খোলা ছিল। আমি ভেতরে ঢুকলাম। দেখলাম অঞ্জলি মাটিতে বসে আছে। সুটকেস খোলা ছিল, কিছু কাপড় গোছানো হয়ে গেছে, আর বাকিগুলো সে রাখছিল। সে ধীরে ধীরে তার সব জিনিস রাখছিল। দেখে মনে হচ্ছিল যেন সে যাওয়ার সিদ্ধান্ত অনেক আগেই নিয়ে ফেলেছে। আমি দরজাতেই থেমে গেলাম। কিছুক্ষণ ওভাবেই দাঁড়িয়ে রইলাম। অঞ্জলি আমাকে দেখেনি। আচ্ছা, জেনে শুনেই হয়তো চোখ মেলাচ্ছে না। তারপর সে বলতে শুরু করলো, আমি যাচ্ছি, যেমনটা কথা ছিল 10 দিন পূর্ণ হয়েছে এবং এখন এখানে আমার আর কোনো অধিকার নেই। আমি ভেতরে ঢুকলাম। আমি পা বাড়িয়ে বললাম, আমি তো তোমাকে যেতে বলিনি। সে কাপড় ভাঁজ করতে করতে বলল, কিন্তু আপনি আটকানোনি। আমি চুপ হয়ে গেলাম। তারপর সে বলল, বিয়ের সময় শেষ হয়ে গেছে, কথা রাখাও হয়ে গেছে, আমার সম্পর্ক শেষ হলো। এখন আমি শুধু তাই, যা আগে ছিলাম তালাকপ্রাপ্ত, নিঃস্ব, অসহায়। আমি বললাম, তুমি তা নও। তুমি সেই মেয়ে যে আমাকে আয়না দেখিয়েছে, যে আমার পৃথিবীতে এসেছে এবং সব কিছু বদলে দিয়েছে। সে মৃদু হাসল। সেদিন প্রথমবার সে বলল, তাহলে আপনার এই কথা 10ম দিনেই কেন মনে পড়ল? 9ম দিনে বা 8ম দিনেও তো মনে পড়তে পারত, তাই না? আপনি আমাকে কেন বলেননি যে আমার থেকে যাওয়া উচিত? আমি চুপ হয়ে গিয়েছিলাম। কিছু মুহূর্ত কেটে গেল। আমি আবার বললাম, প্রতিশ্রুতি তো মন থেকে করা হয়। এই শব্দগুলো যেন বাতাসে থমকে গেল। সে উঠে দাঁড়ালো। সে তার সুটকেস বন্ধ করলো এবং জানালার দিকে এগিয়ে গেল।
হালকা বাতাস ভেতরে আসছিল, পর্দা উড়ছিল। সে বলল, শশী, মন থেকে করার প্রতিশ্রুতি সবসময় সময়ের আগেই ভেঙে যায়, আর সময়ের প্রতিশ্রুতি কখনো মনের যোগ্য হয় না। আমি পা বাড়ালাম, তার পেছনে গিয়ে দাঁড়ালাম। আমি বললাম, অঞ্জলি, তুমি একটা চুক্তি পূর্ণ করেছো, আমি একটা অসিয়ত পালন করেছি, কিন্তু যা আমরা অনুভব করেছি সেটা কি ছিল? সেটা কি কোনো মিথ্যা ছিল? সে বলল, কিছু অনুভব করা অপরাধ নয়, বলাটা অধিকার। আপনি কখনো বলেননি যে আমি আপনার কাছে কোনো গুরুত্ব রাখি, আর আমিও কখনো বলিনি যে আমি থাকতে চাই। আমি প্রথমবার তাকে প্রশ্ন করলাম, কিন্তু তুমি থাকতে চাও তো, তাই না? সে আমার দিকে ঘুরল, তার চোখে জল ছিল, এবং সে বলতে লাগলো, হ্যাঁ, কিন্তু নিজে বলতে পারি না, কারণ আমি কথা দিয়েছিলাম, আর যারা কথা রাখে তাদের কাছে নিজের চেয়ে কথা রাখাটাই বেশি প্রিয় হয়। তখন আমার মনে হলো সব কিছু থামিয়ে দিই, সময়, দূরত্ব, কসম, সব কিছু। সে সুটকেস নিয়ে বাইরে বের হলো। নিশা আর পুনম দরজার বাইরে দাঁড়িয়েছিল। পুনম অঞ্জলিকে জড়িয়ে ধরলো এবং বলতে লাগলো, দিদি, তুমি কোথায় যাচ্ছ? অঞ্জলি তার মাথায় হাত রাখলো এবং বলল, কোথাও না, শুধু একটা কথা রাখছি, তবে তোমাদের মনে সব সময় থাকবো। গাড়ি গেটে গিয়েছিল, আমি দরজায় এলাম, চাকর জিনিসপত্র রাখলো। অঞ্জলি গাড়ির দরজার কাছে পৌঁছলো। আমি শেষবারের মতো ডাকলাম, সে থেমে গেল, কিন্তু সে ফিরে তাকালো না। আমি বললাম, যদি তুমি যাচ্ছ তবে চলেই যাও, আমার কথা রাখার জন্য যেও না। সে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ধীরে গাড়িতে বসে পড়ল। দরজা বন্ধ হলো, গাড়ি চলতে শুরু করলো। আমি সেখানেই দরজার কাছে দাঁড়িয়ে রইলাম, যতক্ষণ না গাড়ির চোখের আড়াল হলো। সে চলে গেছে। সেই 10 দিন, যা এক সময় বোঝা মনে হতো, এখন অভাব হয়ে দাঁড়িয়েছে। আমি দরজায় বসে রইলাম এবং নিজেকে বলতে লাগলাম, যে মেয়েটিকে আমি কেনা বস্তু ভেবেছিলাম, সে আমাকে আমার মূল্যের ধারণা দিয়ে গেল। সন্ধ্যা নামছিল, রোদের আলো কমে আসছিল। আমি একা ছিলাম, কিন্তু প্রথমবার নিজের নীরব কারো গলার স্বর প্রতিধ্বনিত হতে অনুভব করছিলাম। সারা রাত আমার ঘুম আসেনি। সকাল হলো, চোখ খুলেছিল, কিন্তু মন একটা সিদ্ধান্ত নিয়েছিল। আমি নাস্তা করলাম না, অফিসেও গেলাম না, শুধু গাড়ি বের করলাম এবং শহরের রাস্তায় বেরিয়ে পড়লাম, যেখানে জীবন ছড়িয়েছিল, আর কোথাও না কোথাও সেও ছিল। আমি গত মহল্লায় গেলাম, যেখানে সে তার বোনের সাথে থাকতো। প্রতিবেশীরা জানালো যে সে ফিরে আসেনি, শুধু কিছু দরকারি কাপড় পাঠিয়ে দিয়েছে। আমি আবার হাসপাতালে গেলাম, যেখানে পুনমের চিকিৎসা হতো। সেখান থেকেও একই উত্তর পেলাম, যে ম্যাডাম চিকিৎসার প্রক্রিয়া বন্ধ করে দিয়েছেন, বলেছেন যে এখন অন্য কোথাও নিয়ে যাবেন। আমার মনে অদ্ভুত এক অস্থিরতা হতে লাগলো। আমি তার সম্পর্কে জানার শেষ আশায় হাত বাড়ালাম। সেই মন্দির, যার কথা সে প্রায়ই বলতো, যেখানে সে দর্শন করতে যেত। আমি ভাবলাম হয়তো সেখানে তাকে পেয়ে যাব। আমি সন্ধ্যায় সেখানে পৌঁছলাম। শহর থেকে অনেক দূর দূরান্ত থেকে মানুষ সেখানে দর্শন করতে আসছিল। সেখানেই এক কোণায় একটা মেয়ে বসেছিল। আমি দূরে দাঁড়িয়ে রইলাম, কিন্তু মন বলল যে এসেই সে হাত জোর করে প্রার্থনা করছিল, তার ঠোঁট নড়ছিল। তাকে দেখে আমার হৃদস্পন্দন বেড়ে গেল। সে প্রার্থনা করছিল, আমি ধীরে ধীরে তার কাছে গেলাম। আমি বললাম, অঞ্জলি। সে চমকে উঠল, সে চোখ খুলল, আমার মুখ দেখল, তার চোখে জল ছিল। আমি এক মুহূর্তের মধ্যে কিছু না বলেই তার চোখে সে সব কিছু বলে দিল, যা শব্দে বলা সম্ভব ছিল না। আমি বললাম, আমি তোমার কাছে শুধু বিয়ে নয়, জীবন চাইতে এসেছি। তার মুখ দিয়ে কথা বের হলো না, শুধু চোখ দিয়ে জল পড়ছিল। আমিও তার কাছেই বসে পড়লাম এবং আমি ওপরওয়ালার কাছে প্রার্থনা করলাম যে যদি এই মেয়েটি আমার ভাগ্যে থাকে, তবে আজ একে আমার জীবনে সামিল করে দাও। আমি তাকে হারানোর জন্য পাইনি, এবং আমি যা কিছু বলেছিলাম তা সত্যি ছিল। প্রার্থনা করার পর সে চুপচাপ উঠল। আমি হাত বাড়ালাম, সে পিছিয়ে গেল না, সে চোখের জল মুছল। আমি বললাম, আমি জানি আমি দেরি করেছি, কিন্তু এই দেরি আমার মনকে বুঝতে হয়েছে, তোমাকে নয়। তুমি তো প্রথম দিন থেকেই আমার বাস্তব হয়ে উঠেছিলে, আমি শুধু বুঝতে সময় লাগিয়ে দিয়েছি। কিছুক্ষণ সে দাঁড়িয়ে রইল এবং তারপর মৃদু স্বরে বলতে লাগলো, শশী, আমি কথা রাখতে গিয়েছিলাম, ভালোবাসা ছেড়ে নয়। আমি তোমার কাছে কিছু চাইনি, শুধু নিজেকে একটু নিরাপদ রাখতে চেয়েছিলাম। আমি বললাম, আমি তোমাকে আমার সব কিছু মেনেছি। তুমি চলে গেলে মনে হলো যেন কিছুই আর অবশিষ্ট নেই। আমি চাই তুমি আমার স্ত্রী হও, এইবার কোনো চুক্তি ছাড়া, কোনো শর্ত ছাড়া। সে চুপ করে রইল। সে বলল, তুমি কি আমার ফেলে আসার সময়কেও থামিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছো? আমি তার চোখের দিকে তাকালাম। আমি তাকে বললাম, আমি তোমার সাথে আছি,
সেই সব কিছু সহ্য করার জন্য প্রস্তুত যা তুমি আগে একা সহ্য করেছো। অঞ্জলি কাঁদতে লাগলো। সে আকাশের দিকে তাকালো, প্রার্থনা করলো এবং তারপর আমার হাত ধরে এগিয়ে গেল। আমি তার দিকে তাকালাম এবং বললাম, চলো যাই সেখানে। যা। তোমারও। সে মাথা নাড়ল। তার চোখে শান্তি ছিল। তার হাত আমার হাতে ছিল। আমি যে মেয়েটিকে সওদা ভেবেছিলাম, এখন সে আমার হৃদয়ের সবচেয়ে দামি সত্য হয়ে উঠেছে। অঞ্জলি আমার সাথে গাড়িতে বসলো। রাস্তার প্রতিটি দৃশ্য আনন্দদায়ক মনে হচ্ছিল। আমার ভেতরে সব কিছু বদলে গিয়েছিল। আমার পাশে সেই মেয়েটি বসেছিল যাকে আমি 10 দিনের বিয়ের জন্য বেঁচেছিলাম, আর এখন সে আমার পুরো জীবন হতে যাচ্ছিল। আমি বাড়ি গিয়ে সবার আগে আমার আলমারি খুললাম, যেখানে সেই চুক্তির কাগজগুলো রাখা ছিল। আমি সেই চুক্তির কাগজ নিজের হাতে ছিঁড়ে ফেললাম এবং চিরদিনের জন্য অঞ্জলির হাত ধরে নিলাম। অঞ্জলি প্রথমবার মন খুলে হাসলো। আমি তাকে কথা দিয়েছিলাম যে আমি সারা জীবন তোমার খেয়াল রাখবো। পুনম অঞ্জলির স্বাগত জানানোর জন্য খুব ভালো প্রস্তুতি নিয়েছিল। সে পুরো বাড়ি ফুল দিয়ে সাজিয়েছিল। সে খুব খুশি ছিল। পুনম যে অঞ্জলির ছোট বোন ছিল, সে এখন আমার দায়িত্ব হয়ে গিয়েছিল। আসলে পুনম আর অঞ্জলির বাবা মা ছিলেন না। পুনম অনেক দিন ধরে অসুস্থ ছিল। যখন আমি অঞ্জলির সাথে বিয়ের কথা বলেছিলাম, তখন তার শর্ত ছিল যে তুমি আমার বোনের চিকিৎসা করাবে। আমি তার বোনের চিকিৎসা করিয়েছিলাম এবং তার বোনের চিকিৎসা সামনেও চলছিল। তাই তার দায়িত্ব আমার ওপরেই ছিল। কিন্তু এখন কিছুই আমার দায়িত্ব ছিল না, বরং তারা দুজন আমার অধিকার ছিল। আর এই বাড়িতে আমার পরিবারের সদস্যের মতো ছিল। অঞ্জলি আমার ভালোবাসা ছিল। আমি তাকে খুব ভালোবাসতে শুরু করেছিলাম। আমি তাকে বললাম, তুমি কি জানো যে তুমি আমার ঘরের আলো হয়ে গেছো? সে হেসে বলল, আর আপনি আমার হৃদস্পন্দন হয়ে গেছেন। আমি তার হাত ধরলাম। আমি বললাম, তুমি আগে বলেছিলে যে তুমি বিধবা, কিন্তু এখন থেকে আর কখনো এমন শব্দ ব্যবহার করবে না। তুমি শুধু আমার স্ত্রী। এখন আমি তোমাকে কখনো কষ্ট হতে দেব না। সময় কাটতে লাগলো এবং পুনমের চিকিৎসাও শেষ হয়ে গিয়েছিল। আমরা দুজন একে অপরের সাথে খুব সুখে থাকতাম এবং আমাদের সাথে সাথে পুনমও কিছুদিন পর অঞ্জলির মা হওয়ার সুখ পেল। এই খবর শুনে আমার পা যেন মাটিতে পড়ছিল না। আমি খুব খুশি ছিলাম। আমাদের দুজনের পুরো জীবন বদলে গিয়েছিল। অঞ্জলি এক কন্যার জন্ম দিল। সেই মেয়ে ঘরে আলো নিয়ে এলো। আমার ঘরে এখন সেই শান্তি ছিল যা হয়তো এই দুনিয়ার অন্য কোথাও নেই। আমি এখনও আমার স্ত্রীকে ভালোবাসি এবং সবসময় এইভাবেই ভালোবাসবো। যাই হোক, যখন অঞ্জলি আমাদের মেয়ে আরিয়াকে জন্ম দিল, সেই দিন আমি প্রথমবার বাবা ডাকের অর্থ বুঝলাম। সেই ছোট্ট প্রাণকে প্রথমবার নিজের কোলে নিলাম। তখন মনে হলো যেন আমার পৃথিবী থেমে গেছে। অঞ্জলির চোখে ক্লান্তি ছিল, কিন্তু হাসিটা তেমনই ছিল, সত্যিই শান্ত এবং নরম। আমি আমার সেদিন অঞ্জলিকে বলেছিলাম, এখন এই বাড়ি শুধু আমাদের নয়, এখন এটা আমাদের মেয়েরও। আর আমি কথা দিচ্ছি যে যেমন তোমার খেয়াল রেখেছি, ওরও তেমনি খেয়াল রাখবো, হয়তো তার চেয়েও বেশি। অঞ্জলি আমার জীবনে এমনভাবে এসেছিল যেমন কোনো মরুভূমিতে বৃষ্টির প্রথম ফোঁটা। আর এখন সে শুধু আমার স্ত্রী নয়, আমার মেয়ের মা। আমার পৃথিবী। পুনম এখন একদম সুস্থ হয়ে গিয়েছিল। কলেজে যেত, হাসতো, খিলখিল করে কথা বলতো। একদিন সে আমার হাত ধরে বলল, শশী ভাইয়া, আপনি আমার দিদিকে হাসতে শিখিয়েছেন আর আমি একটা ভাই পেয়েছি। সেদিন প্রথমবার আমার মনে হলো যে আমি যে সিদ্ধান্ত নিয়েছিলাম তা শুধু আমার ছিল না, অনেকগুলো জীবনের নতুন শুরু ছিল। এখন আমার সকাল অঞ্জলির আওয়াজে এবং আমার সন্ধ্যা আরিয়ার হাসিতে সাজতো এবং এই দুজনের মাঝে আমি কোথাও পূর্ণ হয়ে গিয়েছিলাম। এক সন্ধ্যায় আমি বারান্দায় বসেছিলাম। অঞ্জলি আমার কাছে এলো এবং বলল, জানো শশী, যখন আমি প্রথমবার এই বাড়িতে এসেছিলাম তখন আমার বিশ্বাস ছিল না যে এই বাড়ি কখনো আমার হাতে পড়বে। আমি তার হাত ধরলাম এবং বললাম, আর আজ এই বাড়ি তোমাকে ছাড়া অসম্পূর্ণ। আমরা দুজন চুপচাপ বসে রইলাম। বলার মতো কিছু ছিল না, কিন্তু যা অনুভব করছিলাম তা শব্দের চেয়ে অনেক বড় ছিল। এখন আমি যখনই অঞ্জলিকে দেখি তখন মনে মনে সেই মুহূর্তের শুকরিয়া করি যখন সে হ্যাঁ বলেছিল, যদিও একটা শর্তে, কিন্তু সেই শর্ত আমার পুরো জীবন বদলে দিয়েছে। এবং আজ আমি শুধু এটাই বলি, যাকে আমি 10 দিনের জন্য নিজের স্ত্রী বানিয়েছিলাম, সে এখন আমার প্রতিদিনের কারণ হয়ে উঠেছে। বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আপনাদের সকলের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী গল্প সবার আগে আপনার কাছে পৌঁছয়। গল্পটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। ধন্যবাদ।